কখনো না কখনো যে রেলওয়েতে ট্রাভেল করেছে তারা খড়গপুর নাম অবশ্যই শুনেছে। খড়গপুরকে এক সময় কথিত ভাষায় বলা হতো মিনি ইন্ডিয়া, যেখানে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম, যেখানে রয়েছে ভারতবর্ষের প্রথম বানানো আইআইটি ইনস্টিটিউট 1951 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। আরও রয়েছে ভারতবর্ষের অন্যতম বড় রেলওয়ে ওয়ার্কশপ। খড়গপুর পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যেখানে শিক্ষা এবং শিল্পের একটা অসাধারণ মিলন দেখা যায়। আমার এই ভিডিওতে আজকে আপনাকে দেখাবো সম্পূর্ণ খড়গপুরটি। খড়গপুর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত মেদিনীপুরটিও আমার এই ভিডিওর অংশ হবে। একের পর একটি স্থান আপনাকে ঘুরে দেখাবো খড়গপুরে, এবং খড়গপুরের কিছু ইন্টারেস্টিং গল্পও আপনাদের সঙ্গে তুলে ধরবো। কতজন খড়গপুর থেকে উপস্থিত আছেন আর খড়গপুরের বাইরে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরবো খড়গপুর থেকে কিছুমাত্র দূরে অবস্থিত মেদিনীপুর ক্লক টাওয়ার। 2002-এর আগে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরকে একত্রে বলা হতো মেদিনীপুর, পরে এটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আমি দাঁড়িয়ে রয়েছি সেই আইকনিক ল্যান্ডমার্কের উপরে। এখানকার প্রধান আকর্ষণ হলো মেদিনীপুরের এই ক্লক টাওয়ারটি, যা এই শহরের মাঝখানে একদম কেন্দ্রস্থল বরাবর অবস্থিত। কে বানিয়েছে, কবে বানিয়েছে সেটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তবে যেই বানিয়েছে দারুণ বানিয়েছে। আপনি যখন মেদিনীপুর পৌঁছাচ্ছেন সবারই চোখে এই ক্লক টাওয়ারটি অবশ্যই চোখে পড়বে। এই ক্লক টাওয়ারটিকে বানানো হয়েছে ইউরোপীয় ধাঁচের, যার মাঝখান বরাবর রয়েছে ঘড়ি। আপনি এত সুন্দর একটা ঘড়ি ক্লক টাওয়ার বানিয়েছেন, সেটাকে দেখার জন্য অনেক মানুষই যায়, অথচ আপনি তার চারিদিকে কেবলমাত্র ব্যানার মেরে ভরিয়ে দিয়েছেন। দেখতে এত জঘন্য লাগছিল না, বলা যাবে না। দয়া করে ওই ব্যানারগুলো ওখান থেকে সরান। আজকে ভ্রমণের এর পরের স্থানটি হলো মেদিনীপুর এবং খড়গপুরের মাঝখানে বয়ে আসা কংসাবতী নদী আর তার উপরে গড়ে ওঠা ড্যাম। প্রধানত খড়গপুরের এটি একটি পিকনিক স্পট, যেখানে বহু মানুষই এসে থাকে। এইরকম নদী ধরে এগোলে অনেকগুলি এরকম ছোট ছোট ট্যুরিস্ট অ্যাট্রাকশন দেখতে পাবেন এই নদীর পাশ বরাবর। আমি কেবলমাত্র একটাই কভার করব, আজকের এই কংসাবতী নদীর উপরে গড়ে ওঠা ড্যাম। কংসাবতী নদীর সুন্দর রূপ, প্রকৃতি দ্বারা সৃষ্ট শান্ত পরিবেশের মাঝখানে যদি আপনি কিছুটা সময় কাটাতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটিকে রেকমেন্ড করব, যেখানে আপনি একটি ভালো সময় কাটাতে পারেন। এই জায়গাটিকে ভ্রমণ শেষ করে এবার আমি এগিয়ে যাব খড়গপুর জাংশনের দিকে। সাউথার্ন ইস্টার্ন রেলওয়ের প্রধান কেন্দ্র হলো এই খড়গপুর। বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের খিতাব নামে অনেক বছর ধরেই ধরে রেখেছিল। এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম। এখানে যে প্ল্যাটফর্মটা রয়েছে এর দৈর্ঘ্য হলো 1072.5 মিটার, যেখানে 12টি প্ল্যাটফর্ম রয়েছে। নর্থ ইস্টের দিকে চলা বেশিরভাগ ট্রেনই এই প্ল্যাটফর্মের উপর দিয়ে চলাফেরা করে। এখানে রয়েছে ভারতবর্ষের অন্যতম বড় রেলওয়ে ওয়ার্কশপ, যেখানে রেলের মেরামত থেকে শুরু করে বহু কাজই করা হয়ে থাকে। খড়গপুর স্টেশন থেকে আমি এবার এগিয়ে যাব হিজলির উদ্দেশ্যে। এর পাশেই রয়েছে এর পরবর্তী স্টেশন মাত্র। খড়গপুর শুধুমাত্র রেলওয়ের জন্য বিখ্যাত নয়, স্বাধীনতা সংগ্রামের জন্য বিখ্যাত। 1930 খ্রিস্টাব্দে এখানে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখার জন্য একটি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়, যেখানে 16 সেপ্টেম্বর 1931 খ্রিস্টাব্দের ব্রিটিশদের গুলিতে 2 জন স্বাধীনতা সংগ্রামী নিহত হয়, যার কারণে ভারতবর্ষ জুড়ে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছিল। আজ তারই উপরে রয়েছে আইআইটি খড়গপুর। স্বাধীনতার পরে এই জায়গাকে ভারতবর্ষের প্রথম আইআইটি প্রতিষ্ঠানে নির্মাণ করা হয়, যা 1950 খ্রিস্টাব্দে নির্মাণের কাজ শুরু হয় এবং 1951 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। যেই দেওয়ালে একসময় স্বাধীনতা সংগ্রামী তাদের বন্দি, ত্যাগ ও কষ্টের প্রতিধ্বনি শোনা যেত, সেখানে রয়েছে আজ ভারতবর্ষের প্রথম আইআইটি প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটটি আইআইটি খড়গপুর ক্যাম্পাস ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। আইআইটি খড়গপুরের ভেতরে যদি আপনি ঢোকার কথা ভাবছেন, তাহলে আপনি ভুল ভাবছেন, কেননা আপনি ভেতরে যেতে পারবেন না। কেবলমাত্র স্টুডেন্টরা এর ভেতরে যেতে পারবে। আমি ওখানে গিয়ে জানতে পারি, কিন্তু জানতে পারি অনেক লেটে, যার কারণে আমার বিশাল বড় ভুল হয়ে গেছিলো। এইদিকে আমি যদি হিজলির যে ইকো পার্ক, সেটাও ভ্রমণ হলো না। যখন যাই তখন 5টা ওভার হয়ে গেছে, যার কারণে হিজলির ইকো পার্কও বন্ধ হয়ে গেছে, যেখানে নাকি কিছু হরিণ রয়েছে এবং কিছু হাতি রয়েছে। কি আছে জানি না, দেখা সম্ভব হলো না, তার জন্য এই ভিডিওতে এই জিনিসগুলোকে অ্যাড করতে পারলাম না। সকালে যে মেদিনীপুরের কথাটা বলেছিলাম, ওখানে আরেকটি জায়গা রয়েছে ভ্রমণের জন্য, সেটা হচ্ছে জোড়া মসজিদ। ঐতিহাসিক মসজিদ এবং মাজারও রয়েছে। এর পাশাপাশি 2টি মসজিদ রয়েছে, যার কারণেই এর নামটি এসেছে জোড়া মসজিদ। বার্ষিক উরুস উপলক্ষে কিন্তু প্রচুর ভক্তের ভিড় দেখা যায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে। সাদা রঙের এই মসজিদটি আপনার মনটিকে এক মুহূর্তের মধ্যে জয় করে নেবে। আজকের দিনে আমি যদি সেরা জায়গা বলি, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, সেটা হলো জোড়া মসজিদ। মাশাআল্লাহ, কি সুন্দর বানিয়েছে, সাদা রঙের সঙ্গে এত সুন্দর ডিজাইন লাগছিল, জাস্ট অপূর্ব।